ইতিহাস আর ঐতিহ্যের তীর্থভূমি নাটোর। এই জেলায় অনেক আকর্ষণীয় স্থান রয়েছে, তার মধ্যে নাটোর রাজবাড়ি। নাটোর সহ সারা বাংলাদেশে গৌরব। এই রাজবাড়িতে বসে একসময় অর্ধেক বাংলা শাসন করেছেন নাটোর রাজবংশের উজ্জ্বলতম চরিত্র রানী ভবানী। মহারানী ভবানীর স্মৃতিবিজড়িত এই রাজবাড়ি। অর্ধ বঙ্গেশ্বরী রানী ভবানীর রাজবাড়িটি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো এবং জানাবো ইতিহাস। যে ফাঁসি দেওয়া হয়েছে, কত মানুষের কান্না এখান থেকে ভেসে আসতেছে, বাঁচাও বাঁচাও। বা এখানে বেশ কয়েকটি রুম ছিল এবং চাষিদের যেভাবে নির্যাতন করে আসতেছে এখনও বাঁচাও বাঁচাও বলে, সেই নাটোর ছোট তরফের ভিতরে এই জেলখানাটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, নাটোর হরিশপুর বাইপাস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর নতুন আরেকটি ব্লগ, নাটোরের কাঁচাগোল্লা, নাটোরের বনলতা সেন, নাটোরের ভবানীর রাজবাড়ি, যাকে অর্ধ বঙ্গশ্রী বলা হয়, সেই ভবানীর রাজবাড়িতে এখন যাচ্ছি। আর হরিশপুর এই বাস স্ট্যান্ড থেকে এখন কিভাবে যাচ্ছি সব কিছুই আপনাদের এই ব্লগে দেখাবো। আশা করি সব কিছুই জানতে পারবেন এবং ইতিহাস তুলে ধরবো। দর্শক শ্রোতা, হরিশপুর বাস স্ট্যান্ড আসার পরে আপনারা অটো রিক্সা পেয়ে যাবেন। এমনি ভাঙ্গা যদি যায় সেই ক্ষেত্রে কয় টাকা ভাড়া লাগবে? এখান থেকে 15 টাকা। 15 টাকা না? আমি ভাইকে আসলে এখন যাত্রী অপেক্ষা করতে হবে দুপুর টাইম, যে কারণে আমি সরাসরি ভাইকে 50 টাকা দিয়ে নিয়ে যাচ্ছি এখন স্মৃতি বিজারিত অর্ধ বঙ্গশ্রী সেই ভবানীর রাজবাড়িতে। এখান থেকে কয় মিনিট লাগবে ভাই? এখান থেকে 7-8 মিনিট। 7-8 মিনিট না? দর্শক শ্রোতা, মাদ্রাসা মোড় ধরে আমরা যাচ্ছি। আর নাটোর এই অপরূপ সুন্দর গাছগাছরা রাস্তার মধ্যে খুবই সুন্দর লাগছে। এটাই মাদ্রাসা মোড় না? আপনারা সরাসরি ঢাকা থেকে এখানে মাদ্রাসা মোড়ে নামতে পারবেন। মাদ্রাসা মোড় থেকে আমরা ডান দিকে যাচ্ছি। দর্শক শ্রোতা, চলুন যেতে যেতে অর্ধ বঙ্গশ্রী রানী ভবানীর রাজবাড়ি সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য জেনে। নাটোর রাজবাড়ি রাজশাহী থেকে প্রায় 48 কিলোমিটার পূর্বে নাটোর জেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। নাটোর রাজদের বাসভবন 18 শতকের প্রথম দিকে এটি নির্মিত হয়। মধ্যযুগীয় বাংলাদেশের অনন্য সামন্ত প্রাসাদের মতোই নাটোর রাজবাড়ি। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে পরগনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরুচ্যুত হন। দেওয়ান রঘুনন্দ জমিদারটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পতন হয়। রাজা রাম জীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। 1706 সালে মতান্তরে 1734 সালে তিনি মারা যান। 1700 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পর রামকান্তের নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। বঙ্গোজ্জ্বল কালী মন্দির, উপবাজার। মন্দির থেকে আমরা সোজাসুজি রাস্তায় যাচ্ছি।
রাজবাড়ির চারদিকে মানে রাজবাড়ির চারপাশেই এইভাবে সুদীর্ঘ দিঘি আমরা দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখছেন কত বড় সুবিশাল দিঘি। রাজবাড়ির চারদিকে এরকম কাটা। মানে একটা রাজার মানে বাড়ি দখল করে মানে মানে ওরকম চারদিকেই আপনার এই পুকুর না, হ্যাঁ চারদিকে জানি কেউ আপনি দখল করতে গেলে যেন আপনার এই পুকুর ভিতরে মানে আসতেছে। মানে যুদ্ধ মানে আক্রমণ করতে গেলে আগে মানে পানি পায় মানে বাইরে গেলে আক্রমণ করতে হবে রাজবাড়ি। আমরা চলে এসেছি, জানতে পারলাম যে চারদিকেই দিঘি খনন করা হয়েছে। আসার পরপরই নাটোর রাজবাড়ি, এখানে আসার পরপরই পাক অফিস এবং টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য 15 টাকা দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। 15 টাকার টিকিট পাই। এটা কি বন্ধ আছে কোনো? না, এটা বন্ধ না, সব সময় খোলা না? সব সময় খোলা। আমরা 15 টাকা দিয়ে রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান যুব পার্ক আমরা টিকিট কাটার পর 15 টাকা, টিকিট করলে আসলে অনেক কম অন্য অন্য জায়গার চেয়ে। 15 টাকা দিয়ে টিকিট কাটলাম। এখন ভিতরে প্রবেশ করব স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক, যাকে অর্ধবঙ্গশ্রী বলা হয়, সেই রানী ভবানীর রাজবাড়ির ভিতরে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নাটোর রাজবাড়ি দেখার জন্য দর্শনার্থীরা ভিড় করে। দৃষ্টি আকর্ষণ, এখানে লেখা রয়েছে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ। জাতীয় রাজস্ব বোর্ডের আমরা ঢুকতেছি এখন। বিভক্তি সংরক্ষিত প্রকৃতি, কোনো ব্যক্তি প্রকৃতির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে আইনদণ্ডের অপরাধ। যে জিনিসটি আমাকে সত্যি মুগ্ধ করেছে এই নাটোর রাজবাড়ির ভিতরে, তা হলো চারপাশেই দিঘি খনন করা হয়েছে, যাতে করে রাজাকে আক্রমণ করতে হলে এই দিঘিগুলো পার হয়ে আসতে হয়। জলটুঙ্গি পুকুর নাটোর রাজবংশের অপূর্ব নিদর্শন। এই জলটুঙ্গি পুকুর, বিশাল এই পুকুরটি নাটোর রাজবংশের স্মৃতি বহন করে রয়েছে। আমরা সেই জলটুঙ্গি আর পাশে ঘাটলায় এসে পড়েছি। ভাবা যায় এখানে রানী ভবানী এখানে নেমেছে, সেই স্মৃতি এখনও এই নাটোর রাজবাড়ির ভিতরে সেই স্মৃতি বহন করে রয়েছে। কত সুবিশাল এরকম দিঘি এই নাটোর রাজবাড়ির ভিতরে। রাজবাড়ির মোট আয়তন 120 একর। ছোট বড় 8টি ভবন আছে, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর আছে। রাজবাড়ির বেষ্টন করে আছে 2 স্তরের বের চৌকি। পূর্ব এলাকা 2টি অংশে বিভক্ত, ছোট তরফ বড় তরফ। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, তারাকেশ্বর শিব মন্দির। বিশাল জমিদারের রাজধানীর নিজ জন্মভূমিতে স্থাপনে নির্মিত রঘুনন্দন রামজীবন পণ্ডিতবর্গ তৎকালীন বাদঝাড়ার বিলকে নির্বাচন করেন। বাদঝাড়ার বিল ছিল পুটিয়া রাজা দর্প নারায়ণের সম্পত্তি। এই জন্য রঘুনন্দন রামজীবন রাজা দর্পনারায়ণের নিকট বিলটি রায়তি শর্তে পত্তনির আবেদন করেন। এগিয়ে আসার পরপরই মূল রাজপ্রাসাদগুলো আমরা দেখতে পারবো। জমিদার বাড়িতে ঘোড়ার গাড়ি থাকবে না তা তো নয়, আর এখানেও ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন। ঘোড়ার গাড়ি ভাই কয় টাকা আপনার ঘুরতে, কয় টাকা নেন? এটি 120 টাকা গাড়ি, 360 বিঘা জায়গা পুরা চক্কর দিয়ে। পুরা চক্কর দেন না? আপনি চলবেন? নাটোর রাজপ্রাসাদের বৈঠকখানা, মহারাজা অমৃতবর্গ সভাসদ
নবাবগণের সাথে বছরে বিভিন্ন সময়ে বৈঠকখানাতে মিলিত হতেন। সেই বৈঠকখানাটি দেখতে পাচ্ছেন। রামজীবনের জমিদারি প্রাপ্তি বা রাজা হবার পেছনে বেশ কিছু অলৌকিক কাহিনী আছে। যেমন কারো মতে রামজীবন ও রঘুনন্দন প্রথম জীবনে কুটিয়ার রাজা দর্পনারায়ণের পূজার ফুল সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। একদিন ফুল তুলতে রামজীবন ক্লান্ত হয়ে বাগানের মধ্যে ঘুমিয়ে পড়েন। এমন সময় দর্পনারায়ণ সে পথ দিয়ে গমনের সময় দেখতে পান যে রামজীবনের মাথার ওপর দুটি বিষধর সাপ ফনা বিস্তার করে কঠিন সূর্যের তাপ থেকে রক্ষা করছে। এরূপ অলৌকিক ঘটনা রাজ্যপ্রাপ্তির পূর্বাভাস বলে লোকে বিশ্বাস করত। রাজা দর্পনারায়ণ সে বিশ্বাসী হয়ে রামজীবনকে ডেকে বলেন, তুমি রাজা হবে, তবে রাজা হয়ে যেন পুটিয়ার রাজ্য গ্রাস করো না। পরবর্তীতে রাজা দর্পনারায়ণের মাধ্যমে রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা পান। 1730 সালে রামজীবন মারা যান। 1730 সালে রানী ভবানীর সঙ্গে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পর রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। বিশাল জমিদারি রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের জন্য রঘুনন্দ, রামজীবন ও পণ্ডিতবর্গ তৎকালীন ভাজ্যরাজ বিলকে নির্বাচন। অর্ধ বঙ্গেশ্বরী মহারানী ভবানী, তার পিতার নাম ছিল আত্মরাম চৌধুরী এবং মাতা জয় দুর্গা। দান, ধ্যান, শিক্ষা, পানীয় জলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ও ধর্মীয় কাজে স্বীকৃতিস্বরূপ তার প্রজারা তাকে মহারানী নামে আখ্যায়িত করে। বগুড়া জেলার তৎকালীন আদমদিঘি থানাধীন সাতিয়ান নামক গ্রামে রানী ভবানী জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই তৎকালীন নাটোর জমিদার রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়। তার 3 সন্তানের মধ্যে 2 ছেলে 1 মেয়ে। শুধু তারা সুন্দরী জীবিত ছিলেন। পরবর্তীতে 3 রামকৃষ্ণকে দত্তক নেন। রামকৃষ্ণের 2 সন্তান বিশ্বনাথ বড় তরফ, শিবনাথ ছোট তরফ। নাটোর রাজবের 2টি তরফ আছে, বড় তরফ ও ছোট তরফ। মহারানী ভবানীর বিয়ে নিয়ে একটি মজাদার গল্প রয়েছে। শিকারি খুঁজে বেরিয়ে হঠাৎ অপরূপ সুন্দরী এক মেয়েকে দেখতে পেলেন নাটোরের জমিদার রামকান্ত। পরে খুঁজতে জানতে পারে মেয়েটি সাধারণ কেউ নয়, তিনি জমিদারের মেয়ে। তবে মেয়ের বাবা আত্মরাম চৌধুরী জমিদারি নাটোরের থেকে অনেক ছোট। তাতে কি, তিনি ঠিক করলেন এই মেয়েকেই বিয়ে করবেন। খবর পাঠানো হলো আত্মরাম চৌধুরীর মহলে। এত বড় জমিদারের কথা কিভাবে ফিরিয়ে দেন তিনি? যেন সুবর্ণ সুযোগ বাড়ির দরজায় হাজির। কিন্তু মেয়ে অনেক বেশি জেদি। বিয়ে করতে তার শর্ত আছে মোট 3টা। এক, বিয়ের পর 1 বছর তাকে বাবার বাড়িতে থাকতে দিতে হবে। 2, এলাকার দরিদ্র মানুষকে দান করতে হবে জমি। আর 3 নম্বর শর্তটা ছিল সবচেয়ে বেশি অদ্ভুত। বাবার জমিদারি থেকে নাটোর পর্যন্ত রাস্তা বানিয়ে সেটা লাল শালু দিয়ে ঢেকে দিতে হবে। সেটাতে হেঁটেই তিনি শ্বশুরবাড়ি যাবেন। রামকান্ত অবশ্য প্রত্যেকটি শর্তই মেনে নিয়েছিলেন। আর বিয়ের পর সেই মেয়ে হয়ে উঠলেন নাটোরের জমিদার বাড়ির বউরানী ভবানী। এমনই গল্প প্রচলিত রানী ভবানীর বিয়ে নিয়ে। তবে তার রানী হয়ে ওঠার পথটা অবশ্য অনেকটা দীর্ঘ। তার এবং রামকান্তের 3 সন্তানের মধ্যে শুধু মেয়ে তারাসুন্দরী বাদে 2 ছেলে ছোটবেলায় মারা যান। এই তারাসুন্দরীকেই বিয়ে করতে চেয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। পরে রামকৃষ্ণ নামের একটি ছেলেকে দত্তক নিয়েছিলেন রানী ভবানী। রামকৃষ্ণ অকালে চলে যান পৃথিবী ছেড়ে। তখন অবশ্য বাংলার নবাব ছিলেন সিরাজের দাদু আলীবর্দী খাঁ। নাটোরের জমিদারি মারা যাওয়াতে নবাব আলীবর্দী নাটোরের জমিদারি পরিচালনার দায়িত্ব তুলে দেন রানী ভবানীর হাতে। 1748 থেকে 1802 সাল পর্যন্ত 54 বছর ধরে এত বিশাল জমিদারি সামলেও তিনি পরিচিত হলেন অর্ধ বঙ্গেশ্বরী নামে। জমিদারি তরফ থেকে নবাবকে রাজস্ব দিতেন বছরে প্রায় 70 লাখ টাকা। অর্থাৎ তখনকার দিনে এটা খুব বড় একটা অঙ্ক।
হলওয়েল লিখে গেছেন, নবাব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুই পক্ষই রানীকে বেশি সমীহ করে চলতেন। তবে পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পক্ষ নিয়ে লড়াইয়ের জন্য সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন রানী ভবানী। এত কিছুর পরও প্রজাদের জন্য যা করে গেছেন তা স্মরণীয়। সুপ্রিয়, পানির জন্য অসংখ্য জলাশয়, প্রতীকদের জন্য পান্থশালার সঙ্গে সঙ্গে ভবানী জাঙ্গাল নামের সেতু আর রাস্তা তৈরি করে গেছেন। হাওড়া থেকে কাশী পর্যন্ত রাস্তার ব্যবস্থা করেছিলেন। শোনা যায় বিয়ের আগে বাবার জমিদারি অঞ্চলে তিনি 360টি পুকুর খুঁড়িয়েছিলেন আর প্রত্যেক দিন আলাদা আলাদা পুকুর স্নান করতেন। নাটোরের মহারানী অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর ইতিহাস অনেকটা, আমি কয়েকটা ব্লগ দেখেছি, কিন্তু সেই ইতিহাসগুলো এভাবে তুলে ধরা হয়নি। বড় তরফ, এখন বড় তরফের আপনারা দেখবেন এবং মহারানীর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। অধিকত্ব অনম্বর ব্যক্তিগত জীবনযাপন করার সাথে সাথে রানী ভবানীর উদারতা এবং সমাজ হিতৈষী মনোভাব তাকে সাধারণ জনগণের মাঝে জনপ্রিয় করে। তিনি বাংলায় শত শত মন্দির, অতিথিশালা এবং রাস্তা নির্মাণ করেন। তিনি প্রজাদের পানীয় জলের কষ্ট দূর করার জন্য অনেকগুলো পুকুর খনন করেন। তিনি শিক্ষা বিস্তারে আগ্রহী ছিলেন এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান উদারভাবে দান করেন। 1953 সালে কাশী অর্থাৎ বেনারসে ভবানীশ্বর শিব দুর্গাবাড়ি, দুর্গাকুণ্ড, কুরুক্ষেত্রতলা নামক জলাশয় স্থাপন করেন তিনি। হাওড়া থেকে কাশী পর্যন্ত রাস্তা নির্মাণ করেছিলেন, যা রানী ভবানী রুট বা বেনারস রুট নামে খ্যাত ছিল। বর্তমানে এটি বোম্বে রুটের অংশ। শুধু তাই নয়, উত্তরবঙ্গের রেল যোগাযোগের বাতায়নে তার ভূমিকা লক্ষণীয় ছিল। বগুড়া জেলার শেরপুর অবস্থিত পীঠস্থান ভবানীপুরে মন্দির সমূহের উন্নয়নে রানী ভবানীর অনেক অবদান রাখেন। রানী ভবানীর নাটোর রাজবাড়ি বাংলাদেশে একটি দর্শনীয় স্থান। দত্তক পুত্র রামকৃষ্ণের হাতে রাজ্যভার দিয়ে তিনি মুর্শিদাবাদ চলে আসেন। বড় ঘরে কন্যাসহ বাস করতে থাকেন। ওয়ারেন হেস্টিং পরবর্তীকালে জোরপূর্বক তার জমিদারি কেড়ে নেন। মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদী তীরবর্তী বড়নগরে তার নির্মিত 100টি শিব মন্দির ছিল। কালের প্রবাহে অল্প কয়েকটি মন্দির টিকে আছে। মন্দির গর্তের টেরাকোটা শৈলী আজ দর্শনার্থীদের আকৃষ্ট করে। উল্লেখ্য, সৎ বিশ্বস্ত কর্মঠ দেওয়ান দয়ারাম সর্বদাই তার সঙ্গে ছিলেন জমিদারির কাজে সহায়ক রূপে। 1775 সালে পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে ইংরেজ দ্বারা বাংলা দখল হওয়ার পরে রানী ভবানী তার অঞ্চলের শাসন ক্ষমতা ছিলেন। পরবর্তীকালে কোম্পানি রানীর দেবোত্তর ব্রহ্মোত্তর সম্পত্তির উপর কর বসাতে শুরু করেছিল। কোম্পানির পাঠশালা বন্দোবস্তের প্রবর্তনের ফলে জিনিসের দামও আকাশছোঁয়া হয়ে গিয়েছিল। সেখানে অন্যান্য জমিদার বিপুল মানে খাজনা সংগ্রহের জন্য প্রজাদের অত্যাচার করত। সেখানে তিনি প্রজাদের প্রতি তার মমত্ব বজায় রেখেছিলেন। এমনকি তিনি প্রয়োজনে কোষাগার থেকে খাজনা পরিশোধ করতে দ্বিধাবোধ করতেন না। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল হওয়ার প্রজারা তাকে ভালোবেসে সঠিক সময়ে খাজনা দেওয়ার চেষ্টা করত। পরবর্তীকালে তিনি ওয়ারেন হেস্টিংসের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। শেষ ভারাক্রান্ত হয়ে ছেলে রামকৃষ্ণের হাতে দায়িত্ব তুলে দিয়ে তিনি স্বেচ্ছায় গঙ্গা ভাসিয়ে চলে যান। রানী ভবানী 1775 সালে বর্তমান ভারতের মুর্শিদাবাদের বড়নগরে মৃত্যুবরণ করেন। তার স্মৃতি বিজড়িত বাসস্থান নাটোরের রাজবাড়ি। কিন্তু এই রানী ভবানীকে নিয়ে ইউটিউবে অনেক ভিডিও বানানো হয়েছে, কিন্তু সেই ইতিহাসগুলো অনেকটা ভুলভালভাবে তুলে ধরা হয়েছে। তাই একজন ক্ষুদ্র ট্রাভেল ব্লগার হিসেবে চেষ্টা করে ইতিহাস ঘেঁটে সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। রানীর মৃত্যুর পর তার দত্তপুত্র রামকৃষ্ণ এই এলাকা শাসন করেন। রামকৃষ্ণের মৃত্যুর পর তার দুই পুত্র শিবনাথ এবং বিশ্বনাথ নাটোর জমিদার বাড়ির যৌথ মালিক হন। 1778 সালে পুরো জমিদার বাড়ি তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এরপর রাজবাড়িতে বড় পুত্রের অংশকে বলা হতো বড় তরফ, যা আপনারা এখন দেখতেছেন, এবং ছোট তরফ একটু পরেই আপনারা দেখতে থাকবেন।
বড়তরফের রাজপ্রাসাদের এখানে দেখুন ভিতরে এভাবে করে তৈরি ছিল, ভিতরে ঢোকা যেত। মূল আকর্ষণ এখন এখানে যেটি ঘাটলা, সেই ঘাটলাটির ভবনের ঢোকার যে ঘাটলাটি ভিতরে এরকম করা, পিলারগুলো যে লতা পাতা অঙ্কিত ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো আসলে এত সুন্দর, এত বছর পরও সেই সৌন্দর্য এখনও ঠিক সেভাবেই রয়েছে। ভবনের উপরে আগে ওঠা যেত, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গেট একদম বন্ধ করে দেওয়া হয়েছে। সুবিশাল এই জমিদার বাড়ি, আসলে ঘুরে অনেক সময়ের প্রয়োজন। চারপাশে প্রাসাদের চারপাশেই এভাবে দিঘি খনন করা। কি সুন্দর, জমিদার বাড়ির চারপাশেই এভাবে করে দিঘি খনন করা। খেজুর গাছ, পুকুরের দুপাশে দিয়ে চারপাশে পুকুর, এখানে আমরা খেজুর গাছ, নারিকেল গাছ বেশি দেখতে পাচ্ছি। বাগান, কাঁঠাল বাগান। আপনারা কই থেকে আসছেন? এটাই তো অর্ধ বঙ্গ সেই রানী ভবানী এই প্রাসাদে থাকতো না? এগুলা কি ছিল? এগুলা এটা মন্দির না? এটা কি ভবানীর ভিতরে যেখানে বসবাস, তার সামনেই যে মন্দির, সেই পুরনো মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা ভেঙে গেছে এখন। মন্দিরের ভিতরে বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন। এখন এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন ভেঙে গেছে, রানীমহল, প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আর এখানেই বাসভবনগুলো দেখুন এখন এমন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এখানেই রানী বসবাস করত, দাসী বান্দি নিয়ে এখানেই বসবাস করত। সেই ভবন একদম ভেঙে চুরচার হয়ে গেছে। কে বলবে এখানে এক সময় কত জৌলুস ছিল, কিন্তু সেই ভবন আজ এভাবেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
এখানে লেখা রয়েছে পুষ্কনা মন্দির। আজকে যদি এগুলো রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে এগুলো নতুন প্রজন্ম দেখতে পারতো। বড় তরফ ঘুরে আসার পর এখন ছোট তরফে বৈঠকখানার পাশ দিয়ে ঢুকতে হবে। সেই তখনকার সময়ে ভবনের উপরে বৈঠকখানার উপরে যে বিভিন্ন রাজারা উপরে উঠতো সেই লোহার সিঁড়িটি এখনও সেভাবে রয়েছে। অংশে আমি এখন প্রবেশ করেছি এবং এখানেও সুবিশাল দিঘিগুলো। বৈঠকখানাটি এতটাই সুন্দর করে তৈরি করা, দেখুন কত সুন্দর ছিল এই বৈঠকখানাটি। এখানে পদচারণায় মুখরিত থাকতো বিভিন্ন রাজাদের। সেই বৈঠকখানার পিছনের পাটটি আপনাদের এটা তো রানী ভবানীর দুই সন্তান, বড় তরফ এবং ছোট তরফ দুই। আর এখানে যে মন্দির 8টার মতো মন্দির আছে, 8টা মন্দির আছে। আর রানী মহল তো ওটা যে এখানে রানী ভবানী থাকতো সেটা ভেঙে গেছে, সার্কার হয়ে গেছে না? তো আপনার বাসা কি এখানেই? আমার বাসা এখানে। তো জমিদার সম্পর্কে আপনার বাপদাদার কাছ থেকে কি কোনো তথ্য শুনছেন? না, শুনেন? এটা আমার শ্বশুর বাসা। শ্বশুর বাড়ি না? হ্যাঁ, এখানে শ্বশুর বাড়ি। জমিদারদের বংশধররা কি এখানে বসবাস করে না? না, এখন নাই, আগে ছিল। আগে ছিল না? তারা এখন কোথায় গেছে? এখন আছে কি নাই, কোনো বাইসে আছে, বুড়া হয়ে গেছে, নাতিপুতি আছে। বড় তরফ থেকে এখন ছোট তরফের পথে আমি। এখানে টুরিস্ট আসে, যে কারণে দোকানপাটও গড়ে উঠেছে, অনেক দোকানপাট। হানি কুইন ভবন, সেই ভবনটি এখন এভাবেই, সামনে একটি গাছ রয়েছে আর ভবনটি দেখতে পাচ্ছেন। প্রাসাদের সম্মুখে অবস্থায় পুকুরটি ছোট তরফের প্রাসাদের সৌন্দর্য বর্ধনকারী পুকুরটিতে সদস্য ঘাট রয়েছে। দর্শক শ্রোতা, আপনাদের পুরো কভার করা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তারপরেও নাটোর রাজবাড়িটি আপনাদের পুরো দেখানোর চেষ্টা করে যাচ্ছি। এখানে বড় একটি বিলবোর্ডের মধ্যে ইতিহাস রয়েছে। এই ভবনটি একদম ভেঙে গেছে, এখন আর এই ভবনটির সেরকম সৌন্দর্য নেই বললেই চলে। ভবনটির ভিতরে আমি প্রবেশ করেছি। দর্শক শ্রোতা, আমি এখন ভবনের জরাজীর্ণ যে ভবন, সেই ভবনের ভিতরে প্রবেশ করেছি। নাটোর রাজবাড়ির ভিতরে আমি এখন প্রবেশ করেছি। আর আমবাগান, আর এখানেই এখনও যেন ছোট তরফের পাশেই সেই ফাঁসির মঞ্চ। এই মঞ্চের এখানে প্রজাদের ফাঁসি দেওয়া হতো, এখনও যেন গুংরানো কান্নার শব্দ শোনা যায়। এটাই ফাঁসির মঞ্চ। এখানে কত মানুষকে যে ফাঁসি দেওয়া হয়েছে, কত মানুষের কান্না এখান থেকে ভেসে আসতেছে, বাঁচাও বাঁচাও, বাঁচার আকুতি করেছিল। এই সেই ফাঁসির মঞ্চ, নাটোর রাজবাড়ির কলঙ্কিত ইতিহাসের মধ্যে এই ফাঁসির মঞ্চটি পাশে এসে এখনও যেন কান্নার আওয়াজ ভেসে আসতেছে। ফাঁসির মঞ্চটি আজ এভাবেই পড়ে রয়েছে এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ময়লা ঢুকে রয়েছে। এটাই ফাঁসির মঞ্চ।
দর্শক শ্রোতা, এখন নাটোর রাজবাড়ির ছোট তরফে রানী ভবানীর দুই ছেলের দুটি রাজপ্রাসাদ এবং সেখানে অনেক ভবন নিয়ে সেই রাজপ্রাসাদ গঠিত আছি। এই কাছারির বাড়ির ভিতরেই এখানেই নির্যাতন করা হতো চাষিদের। সেই ভিতরের যে রুম, সেই রুমটি আপনাদের দেখাচ্ছি।